চেঙ্গিস খান, যার প্রকৃত নাম ছিল তেমুজিন, ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং শক্তিশালী নেতা হিসেবে তিনি পুরো পৃথিবী জুড়ে পরিচিত। চেঙ্গিস খান ছিলেন দুনিয়ার সর্বকালের সবচেয়ে নৃশংস শাসক। 4 থেকে 5 কোটি মানুষের জীবনহানির জন্য দায়ী করা হয় এই মঙ্গল শাসককে। এবং চেঙ্গিস খানের উত্তরাধিকাররাও ছিল প্রচুর, যা নিয়ে গবেষকরাও হিসাব কষে উঠতে পারেননি যে তার ঠিক কত সন্তান ছড়িয়েছিল নানা প্রান্তে। তবে তারা একটি অঙ্কের মাধ্যমে এটি দেখিয়েছেন যে বিশ্বের প্রতি 200 জন মানুষের মধ্যে একজন চেঙ্গিস খানের বংশধর। এই ভিডিওতে আমরা চেঙ্গিস খানের জীবন এবং তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেখানে আলোচনা করব ইসলামের সাথে তার সম্পর্ক, সাহসী বীর হযরত জালাল উদ্দিনের সাথে যুদ্ধ, ভারত উপমহাদেশ ও চীনে তার আধিপত্য এবং ইউরোপে তার সামরিক অভিযানের বর্ণনা তুলে ধরব। তো প্রিয় দর্শক, আমাদের এই তথ্যবহুল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। 1162 সালে মঙ্গোলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে জন্মগ্রহণ করা তেমুজিনের শৈশব ছিল চরম সংগ্রামময় ও দুঃখ কষ্টে ভরা। এই কঠিন পরিস্থিতি তাকে শক্তিশালী, দৃঢ় সংকল্পবদ্ধ এবং নির্মম এক যোদ্ধায় পরিণত করেছিল। তেমুজিনের পিতা ছিলেন একটি ছোট মঙ্গোল গোত্রের নেতা। তবে যখন তেমুজিন মাত্র 9 বছর বয়সী ছিলেন, তখন প্রতিদ্বন্দ্বী এক গোত্র তার পিতাকে বিষ প্রয়োগে হত্যা করে। এই ঘটনার পর তার গোত্রের লোকেরা তাদের পরিবারকে পরিত্যাগ করে, ফলে তেমুজিন ও তার পরিবারকে অতি দরিদ্রের মধ্যে বেঁচে থাকতে হয়। আর এই দরিদ্রের মধ্যেই তার মধ্যে জন্ম নেয় এক অদম্য ইচ্ছাশক্তি, যা তাকে তার গোত্রের নিয়ন্ত্রণ নিতে এবং নিজের ক্ষমতা সম্প্রসারণের পথে নিয়ে যায়। তেমুজিন তার ক্ষমতা বাড়াতে শুরু করেন কৌশলগত বিবাহ ও সামরিক মিত্রতার মাধ্যমে। তার প্রথম স্ত্রী বর্তে, যিনি তেমুজিনের জন্য এক গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে কাজ করেন, তার মাধ্যমে তিনি একটি শক্তিশালী যোদ্ধা দল গঠন করতে সক্ষম হন। বর্তের সঙ্গে এই বিবাহ শুধু তাদের ব্যক্তিগত সম্পর্ককেই মজবুত করে, বরং এটি তেমুজিনের গোত্রকে সামরিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী করে তুলেছিল। এই প্রক্রিয়ায় তেমুজিন ক্রমশ তার সামরিক দক্ষতা এবং কূটনৈতিক ক্ষমতার কারণে অন্যান্য মঙ্গল গোত্রের নেতা এবং যোদ্ধাদের সম্মান ও আনুগত্য অর্জন করতে থাকে। শক্তি, দক্ষতা এবং কৌশলগত নেতৃত্বের মাধ্যমে তেমুজিন ধীরে ধীরে নিজেকে গোত্রের বাইরে পুরো মঙ্গল অঞ্চলের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে, যা পরবর্তীতে চেঙ্গিস খান নামে পরিচিত হয়। ইসলাম ও চেঙ্গিস খান। চেঙ্গিস খানের সাম্রাজ্য বিস্তারের সময়ে মুসলিম বিশ্বের সঙ্গে তার সম্পর্কের বিশেষ তাৎপর্য ছিল। মুসলিম শাসিত রাজ্যগুলো, বিশেষত খাওয়ারিজম সাম্রাজ্য, তার সাম্রাজ্য বিস্তারকে ঠেকিয়ে দিয়েছিল। 1218 সালে চেঙ্গিস খান খাওয়ারিজমের শাহ আলাউদ্দিন মুহাম্মদের কাছে শান্তি ও বাণিজ্যের প্রস্তাব পাঠান, কিন্তু খাওয়ারিজমের একজন গভর্নর চেঙ্গিস খানের দূতদের হত্যা করে, যা তাকে প্রচণ্ড রাগান্বিত করে তোলে। এর ফলস্বরূপ চেঙ্গিস খান খাওয়ারিজম সাম্রাজ্যে ধ্বংসাত্মক আক্রমণ চালান। তার সেনাবাহিনী খাওয়ারিজম সাম্রাজ্যের শহরগুলো একের পর এক দখল করে এবং ধ্বংস করে ফেলে। বুখারা, সামরকন্দ, নিশাপুর এবং অন্যান্য শহরগুলো মঙ্গলদের হাতে পুড়ে ছাই হয়ে যায় এবং হাজার হাজার মুসলমানকে তার সেনাবাহিনী নৃশংসভাবে হত্যা করে। এই আক্রমণগুলো ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। তবে চেঙ্গিস খান ইসলাম ধর্মের প্রতি বিরোধিতা করতেন না, বরং তার লক্ষ্য ছিল প্রতিশোধ এবং সাম্রাজ্যের বিস্তার। তারপরে মঙ্গল শাসকরা ইসলাম গ্রহণ করেন এবং মঙ্গল সাম্রাজ্যে বিভিন্ন অংশে ইসলামের বিস্তার ঘটে। চেঙ্গিস খান ও হযরত জালালউদ্দিনের যুদ্ধ। মঙ্গল আক্রমণের সময় খাওয়ারিজমের সুলতান মোহাম্মদ আলাউদ্দিন মারা গেলে তার পুত্র জালালউদ্দিন চেঙ্গিস খানের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। ক্ষমতা গ্রহণ করেই জালালউদ্দিন স্রোতের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানান, সেনা সংগ্রহ শুরু করে দেন। তিনি তার পিতার মতো ভীত ছিলেন না। কিছুদিন শাসন কার্য পরিচালনা করার পর ভাই রুকনুদ্দিন ক্ষমতার জন্য বিদ্রোহ করেন। জালালউদ্দিন ভাইয়ের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আফগানিস্তানের পথ ধরলেন। বিভিন্ন শহর ঘুরে তিনি সৈন্য সংগ্রহ করতে থাকেন, চেঙ্গিস খানের বিরুদ্ধে মুসলিমদের এক করতে থাকেন। এ খবর পৌঁছে যায় চেঙ্গিস খানের কাছে। তিনি বুঝতে পারেন সুলতান আলাউদ্দিনের মতো তার পুত্র জালালউদ্দিনের সঙ্গে লড়াই করা এতটা সহজ হবে না। সুলতান জালালউদ্দিনও বুঝতে পারছিলেন চেঙ্গিস খানের সঙ্গে মুখোমুখি লড়াই করে তাকে শিক্ষা দেওয়ার আগে মঙ্গলদের অগ্রযাত্রা থামানো যাবে না। কিন্তু প্রাণান্ত চেষ্টা করেও সুলতান তখন পর্যন্ত কয়েক হাজারের বেশি সৈন্য সংগ্রহ করতে পারেননি।
এ সময় সুলতান আমো দরিয়ার পার ধরে সিস্তান, বলখ এবং কান্দাহার অঞ্চলে ভ্রমণ করেন। মঙ্গলদের একটি দল কান্দাহার অবরোধ করলে সুলতানের বাহিনী নিঃশব্দ চিতার মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। অতর্কিত হামলায় দিশাহারা হয়ে মঙ্গলরা পালাতে থাকে। পালানোর রাস্তাতেও সুলতানের বাহিনী মোতায়েন করা ছিল। এ যুদ্ধে প্রায় সকল মঙ্গল সেনা নিহত হয়। এটাই ছিল মুসলমানদের হাতে মঙ্গলদের প্রথম পরাজয়। এরপর সুলতান জালালউদ্দিন তার সৈন্যবাহিনী নিয়ে গজনী অভিমুখে রওনা দেন। এখানে স্থানীয় কয়েকজন শাসক সেনাবাহিনী নিয়ে যোগ দেয় সুলতানের সাথে। সব মিলিয়ে সুলতানের বাহিনীতে তখন সমবেত হয় প্রায় লক্ষাধিক সৈন্য। এদিকে কান্দাহারের পরাজয়ের কথা কানে গেলে তেলে বেগুনে জ্বলে ওঠেন চেঙ্গিস খান। সময় নষ্ট না করে তিনি বিশাল এক মঙ্গল বাহিনীকে পাঠান গজনী অভিমুখে। সুলতান জালালউদ্দিন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি অবলম্বন করলেন এক ভিন্ন পদ্ধতি। প্রত্যেকবার মঙ্গলরা আক্রমণ করেছে আর সুলতান প্রতিরোধ করেছেন, কিন্তু সুলতান সিদ্ধান্ত নিলেন এবার তারা মঙ্গলদের উপর প্রথম অতর্কিত হামলা চালাবে। সুলতান তার বাহিনী নিয়ে গজনী থেকে বের হয়ে বলক নামক স্থানে মঙ্গলদের মুখোমুখি হলেন। মঙ্গলদের সৈন্য সংখ্যা ছিল সুলতানের সেনার চেয়ে কয়েক গুণ বেশি, যে আতঙ্কে কাঁপছে সমগ্র বিশ্ব। যারা ইউরোপ থেকে চীন এবং অরাল সাগর থেকে ইরাক পর্যন্ত তৈরি করেছে মৃত্যুর বিভীষিকা, সাক্ষাৎ সে আতঙ্কের সামনে অস্ত্রের ঝনঝনানি তুলে দিলেন সুলতান জালালউদ্দিন। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। কয়েকদিন ধরে যুদ্ধ চলার পরেও জয়ের বাংলা কোনো দিকে হেলে পড়ল না। চতুর্থ দিন তীব্র আক্রোশ নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। সুলতানের বাহিনীর তীব্র আক্রমণের মুখে মঙ্গলরা এবার যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে লাগলো। খুব অল্প সংখ্যক মঙ্গল সৈন্যই কচুকাটা হওয়ার হাত থেকে বাঁচতে পেরেছিল। এই যুদ্ধের মধ্য দিয়ে সুলতান প্রমাণ করলেন মঙ্গলরা অপরাজেয় নয়। বিজয় সংবাদ মুসলিম বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে গেল। এভাবে কয়েকটি যুদ্ধে সুলতান জালালউদ্দিনের কাছে নাস্তানাবুদ হলো মঙ্গলরা। চেঙ্গিস খান ক্রমশই আতঙ্কিত হয়ে উঠলেন সুলতান জালালউদ্দিনের ব্যাপারে। মাত্র 25 বছরের এক যুবকের কাছে বারবার হেরে যাচ্ছে অপরাজেয় চেঙ্গিস বাহিনী, এই তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। খোদ চেঙ্গিস খান এবার তার পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে এলেন জালালউদ্দিনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। জালালউদ্দিন বুঝতে পারলেন এই যুদ্ধ হবে তার জন্য বাঁচা মরার লড়াই। তিনি তার বাহিনী নিয়ে কাবুল থেকে সামনের দিকে এগিয়ে পারওয়ান প্রদেশ অবস্থান নিলেন। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলদের পুরো শক্তি এবার এগিয়ে আসছে পারওয়ানের দিকে। সুলতান জালালউদ্দিনকে দেখে চেঙ্গিস খান ভীত সন্ত্রস্ত ছিলেন, তাই তিনি নিজের যুদ্ধের ময়দানে আসলেন না। দায়িত্ব দিলেন তার পুত্র তৌলি খানকে। নিজে অবস্থান নিলেন যুদ্ধক্ষেত্র থেকে একটু দূরে। 1221 সালের কোনো এক বসন্তে পারওয়ানের ময়দানে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। অস্ত্রের ঝংকারে পুরো ময়দান মুখরিত হয়ে উঠল। প্রথম দিন যুদ্ধে মঙ্গলরা সুবিধা করতে পারে। রাতে তারা একটি আশ্চর্য ফন্দি আটকে নিহত সেনাদের লাশ ময়দানের একটু দূরে নিয়ে গেল। তারপর লাঠি পুঁতে লাঠির সঙ্গে এই লাশগুলো বেঁধে দাঁড় করিয়ে রাখলো। এমন হাজার হাজার লাশকে দাঁড় করিয়ে দেওয়ার ফলে দূর থেকে মনে হচ্ছিল এখানে অনেক সেনা দাঁড়িয়ে আছে। সুলতান জালালউদ্দিন ভেবে বসেন হয়তো বড় কোনো বাহিনী এসে মঙ্গলদের সাথে যোগ দিয়েছে, কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত হলেন না। পরদিন যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলেন। সুলতানের অনন্য যুদ্ধ কৌশল, আত্মবিশ্বাস এবং দৃঢ়তার কাছে সেদিনও পরাজিত হলো মঙ্গলরা। এই যুদ্ধে প্রচুর মঙ্গল সেনা মুসলমানদের হাতে নিহত হয়। নিহত হন মঙ্গল বাহিনীর সেনাপতি ও চেঙ্গিস খানের পুত্র তৌলি খানও। তবে জালালউদ্দিনের এই সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা আবার আক্রমণ করে এবং ইন্দুস নদীর তীরে জালালউদ্দিনের বাহিনীকে পরাজিত করে। যদিও জালালউদ্দিন নদী পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হন, তার পরাজয় মঙ্গল সাম্রাজ্যের সামনে মুসলিম বিশ্বের দুর্বলতা প্রকাশ করেছিল। এই যুদ্ধগুলো ইতিহাসে চেঙ্গিস খানের কৌশলগত সক্ষমতার আরেকটি উদাহরণ হিসেবে রয়ে গেছে। ভারত উপমহাদেশে চেঙ্গিস খানের আধিপত্য বিস্তার। চেঙ্গিস খানের সাম্রাজ্য ভারত উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত না হলেও তার সামরিক অভিযানগুলো ভারতকে প্রভাবিত করেছিল। খারডিজম সাম্রাজ্যের পতনের পর জালালউদ্দিন ভারতের দিকে পালিয়ে যান এবং সেখানে নতুন করে একটি সাম্রাজ্য গড়ার চেষ্টা করেন। তবে মঙ্গলদের ক্রমাগত আক্রমণ এবং অভ্যন্তরীণ সমস্যার কারণে তিনি ভারতে স্থায়ীভাবে রাজত্ব করতে পারেননি। মঙ্গল সাম্রাজ্যের উত্তরাধিকারীরা, বিশেষত চেঙ্গিস খানের নাতি হালাকু খান এবং তার পরবর্তী শাসকরা ভারতীয় উপমহাদেশে মঙ্গল সাম্রাজ্যের বিস্তারের চেষ্টা করেছিলেন। দিল্লি সালতানাতের সুলতানরা মঙ্গলদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতিরোধ গড়ে তোলে। তবে মঙ্গলদের কৌশলগত দক্ষতা এবং সেনাবাহিনীর বিশালতা ভারতীয় রাজ্যগুলোকে ক্রমাগত হুমকির মুখে রেখেছিল। চীনে চেঙ্গিস খানের আধিপত্য বিস্তার।
চীন চেঙ্গিস খানের সাম্রাজ্য বিস্তার এবং সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার সাম্রাজ্যের প্রাথমিক যুদ্ধগুলো চীনের উত্তরাঞ্চলে শুরু হয়। চেঙ্গিস খান প্রথমে জিন সাম্রাজ্য আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি সফল যুদ্ধ পরিচালনা করেন। 1215 সাল তার বাহিনী বেইজিং শহর দখল করে। এই বিজয় মঙ্গলদের জন্য চীনে আধিপত্য বিস্তারের প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করে। এরপর চেঙ্গিস খান এবং তার উত্তরাধিকারীরা চীনের অন্যান্য অংশে আক্রমণ চালিয়ে যান এবং অবশেষে পুরো চীন মঙ্গল সাম্রাজ্যের অধীনে আসে। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান চীনের সম্রাট হন এবং চীনে মঙ্গল শাসন প্রতিষ্ঠা করেন। মঙ্গল শাসনের অধীনে চীন একটি একীকৃত সাম্রাজ্যে পরিণত হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও বাণিজ্যিক আদান প্রদান বাড়ে। ইউরোপে চেঙ্গিস খানের আধিপত্য বিস্তার। চেঙ্গিস খানের উত্তর সুরিরা এশিয়ার পাশাপাশি ইউরোপেও প্রভাব বিস্তার করেন। 1223 সালে চেঙ্গিস খানের সেনাপতিরা প্রথমবারের মতো রাশিয়া এবং পূর্ব ইউরোপে আক্রমণ চালান। মঙ্গল বাহিনী রাশিয়ার বিভিন্ন রাজ্যকে ধ্বংস করে এবং কিয়েভকে দখল করে। পরবর্তী সময়ে চেঙ্গিস খানের নাতি বাটু খান ইউরোপে আরও গভীরভাবে প্রবেশ করেন এবং পোল্যান্ড, হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়ার রাজ্যগুলোকে আক্রমণ করেন। 1241 সালে লিগনিটসার যুদ্ধে এবং মহির যুদ্ধে মঙ্গল বাহিনী ইউরোপীয় বাহিনীকে ধ্বংস করে। ইউরোপীয় সামরিক কৌশল মঙ্গলদের দ্রুতগামী এবং ছলনাময় আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে। মঙ্গল আক্রমণের ফলে ইউরোপীয় রাজ্যগুলো মঙ্গল সামরিক কৌশল সম্পর্কে সচেতন হয় এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে বাধ্য হয়। ইউরোপীয় ইতিহাসে মঙ্গলদের এই আক্রমণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে রয়ে গেছে। ইউরেশিয়ার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি পরিবর্তনের ভূমিকা রেখেছিল। চেঙ্গিস খানের শাসনামলে মঙ্গল সাম্রাজ্যে ধর্মীয় সহনশীলতা এবং সাংস্কৃতিক বিনিময়ও দেখা যায়। তিনি বিভিন্ন ধর্মের প্রতি সহনশীল ছিলেন এবং তার সাম্রাজ্যে বাণিজ্যিক পথগুলো যেমন সিল্ক রোড পুনরুজ্জীবিত করেন। এতে সাম্রাজ্যে নতুন প্রযুক্তির ধারণা এবং সংস্কৃতির প্রবাহ ঘটে, যা ভবিষ্যতের বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1227 সালে চেঙ্গিস খানের মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার পুত্র ও পৌত্ররা তার সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে এবং মঙ্গল সাম্রাজ্যের বিস্তার অব্যাহত রাখে।